নমস্কার, শুভদীপ প্রহর সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে এমন একজন মানুষের যার কাছ থেকে জ্যোতিষশাস্ত্রের সবসময় একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। কেন বললাম? দেখুন, আমরা যে কোনো দোষ বা গ্রহের যে যোগের ফলে যে সমস্যা তৈরি হয় তার নেগেটিভ দিকটাই আমরা দেখে থাকি, কিন্তু এই আজকের অনুষ্ঠান তার কাছ থেকে যে কোনো সংযোগের নেগেটিভটাও যেমন আমরা জানি, পজিটিভটাও জানতে পারি। আর ঠিক এখানেই মনে হয় তার কৃতিত্ব বা তার এগিয়ে যাওয়া, মানুষ তাকে পছন্দ করেন। তিনি হচ্ছেন সন্দীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সন্দীপ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা গণেশকে প্রণাম। অর্থাৎ যে কোনো যোগ যখন তৈরি হয়, সেটা বাজেদর্শী হোক বা সুযোগ, সুন্দর যোগ হলে তো তার একটা পজিটিভিটি থাকে, কিন্তু তুমি সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি খোঁজো। একদম। তো এই যে শনির সাড়ে সাতি, আমরা শনির সাড়ে সাতি নিয়ে তোমার কাছ থেকে অনেক আলোচনা করেছি, এরও নিশ্চয়ই পজিটিভ একটা দিক রয়েছে। একদম। আর এই যে ঢাইয়া, শনির সাড়ে সাতি আর ঢাইয়া দুটোই কি এক? না, শব্দটা কিন্তু দেখো একই, সেই শনি, কিন্তু ধাইয়া আর শনির সাড়ে সাতির মধ্যে একটু পার্থক্য আছে। শনির সাড়ে সাতির 3টে ফেজ থাকে, প্রথম 2.5 বছর, মিডিল 2.5 বছর আর লাস্ট 2.5 বছর। প্রথম 2.5 বছর যেটা থাকবে, সেখানে শনির সাড়ে সাতিতে মেন যে প্রবলেমটা হবে, একটা মানসিক ক্লেশ থাকবে, মানসিক যন্ত্রণা, একটা নেগেটিভিটি থটস, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আপনি প্রচণ্ড অনেকগুলো বিষয় নিয়ে ভাবছেন বা একটা ভয় কাজ করছে। মাঝের যে সময়টা, এটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক দিক সাড়ে সাতির সময়। এই সময়টাতেই তোমার অর্থনৈতিক ক্ষতি হবে, এই সময়টাতে সম্পর্ক নষ্ট হবে, এই সময়টাতে গুরুজন হানি হতে পারে, এই সময়টাতে অর্থনৈতিক মানে হঠাৎ করে চাকরি করতে করতে চাকরি চলে গেল, বা ব্যবসা করতে করতে ব্যবসা একেবারেই ডাউন চলে গেল, মানে তোমার অর্থনৈতিক একটা সবসময় সংকট, একটা ক্রাইসিস কাজ করবে। আর রং ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর শেষ আড়াইতে তোমার অনেকগুলো, মানে এই অর্থনৈতিক সংকটের জায়গা বলো বা শারীরিক জায়গাটা বলো, এগুলো অনেকটা বেনিফিট হবে, বাট মানসিক জায়গায় একটা ক্লেশ থেকেই যাবে, একটা নেগেটিভ থটস, মানে তুমি হচ্ছে সব কিছু, যেহেতু শনির সাড়ে সাতি আমরা বলি ডিলে কারক গ্রহ, ভীষণ ধীরে, ভীষণ ধৈর্যের সঙ্গে আপনার কাজ পাবেন। আপনি ধরুন, আপনি চেষ্টা করছেন, ফার্স্ট 2.5 বছরে বিফল হলেন, তারপরে 2.5 বছরে বিফল হলেন, লাস্ট 2.5 বছরে সুফল হলো, কিন্তু সেই সুফলটা আপনি আর নিতে পারছেন না, মানে আপনার চাহিদাটা চলে গেছে, ইচ্ছেটা নষ্ট হয়ে যায় মানুষের। এটা হচ্ছে সাড়ে সাতির একটা ক্যারেক্টার। বাট ধাইয়া সাড়ে সাতিতে তো আমরা 7.5 বছর ধরে ফল পাই, এবং তার মধ্যে আমি তোমাকে ফার্স্ট 2.5 মানে আগামী ফার্স্ট 5 বছরটা নেগেটিভ থাকলেও লাস্ট 2.5 বছরটা একটু পজিটিভ রয়েছে। বাট আর ধাইয়া মানে পুরোটাই নেগেটিভ, মানে এই সাড়ে সাতির পুরো প্যাকেজটা ঢাইয়াতে চলে আসছে, 2.5 বছরে চলে আসছে। একদমই। এখানে তোমার অর্থনৈতিক ক্লেশ, এখানে তোমার চাকরি চলে যাওয়া, ব্যবসার ক্ষতি, এই সময় সন্তান অমনোযোগিতা হয়ে পড়া, মানে বিশেষ করে ধরো বাড়ির গার্জিয়ান যিনি মেম্বার, তিনি হয়তো পুরুষ, তার ধাইয়া চলছে, বাড়ির প্রত্যেকে এফেক্টেড হবে। বাড়ির মহিলা, তার ধাইয়া চলছে, বাড়ির প্রত্যেকে এফেক্টেড হবে। তার জন্য তার সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, সন্তানের পড়াশোনা খারাপ হতে পারে, এবং আপনার মানসিক জায়গাটা ঠিকঠাক থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, আমরা ধাইয়ার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি ডিভোর্স হচ্ছে, সেপারেশন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। ধাইয়াতে আরেকটা যেটা জিনিস হয়, সেটা হচ্ছে কোনো না কোনো সমস্যা নিয়ে তোমাকে ভোগাতেই থাকছে। দেখা গেল তোমার পায়ে ব্যথা, 1 সপ্তাহ বাদে পা ব্যথা ঠিক হলো, তার ঠিক 2 দিন বাদ থেকে পেটে ব্যথা ঠিক হলো তো মাথা ব্যথা, না হলে চোটাঘাত লাগছে, মানে একটা না একটা সমস্যা নিয়ে তোমাকে সবসময় মেডিসিন ভালো থাকছে। একদমই তাই, ডাক্তার মেডিসিন সবসময় তোমার পাশাপাশি থাকছে। এই জিনিসগুলো রয়েছে। অর্থনৈতিক ক্লেশের জায়গাটা তো বললাম। এবারে কি হচ্ছে, এই যে ধাইয়া এবং সাড়ে সাতি, এই আরেকটা হচ্ছে ধাইয়াতে হচ্ছে রক্তপাত হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। কারণ ধাইয়া হচ্ছে ওই চন্দ্রের থেকে শনির পজিশন 4র্থ এবং 8ম স্থানে ধাইয়া হচ্ছে। 8ম স্থানে যাদের ধাইয়ার প্রভাবটা পড়ছে, সেটা কিন্তু মারাত্মক খারাপ। সেখানে কিন্তু রক্তপাত হবে, অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্টের যোগ থাকে, বা এমন কোনো অপারেশন আপনার হলো যেখানে আপনার ব্লাড লাগছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ব্লাড লাগছে, এবং আপনার খুব রেয়ার ব্লাড নয়, আপনার রেগুলার ব্লাড, মানে দেখা গেল ও পজিটিভ, কিন্তু তাও সেই সময় খুঁজে পাচ্ছেন না। মানে এই ধরনের একটা ব্লাড ক্রাইসিস হতে পারে, ব্লাড বেরিয়ে যাওয়া, ব্লাড বেরোচ্ছে বন্ধ হচ্ছে না, ব্লাড রিলেটেড কোনো সমস্যা, যেমন থাইরয়েড হলো, প্রেশার হলো, সুগার হলো, ব্লাডের যে ধরনের সমস্যাগুলো আমরা সাধারণত পরীক্ষা করে ধরা পড়ে, এই জিনিসগুলো ভীষণ মারাত্মক। এবং এইগুলোর জন্য আমি সঠিক সময়ে সবাইকে বলি প্রতিকার প্রতিবিধান করতে। ধাইয়া চলছে,
বিশেষ করে যে রাশিগুলো, যেমন ধাইয়া চলছে এখন ধনুরাশি এবং এদিকে চলছে সিংহ রাশি, তো এদের প্রতিকার প্রতিবিধানের ভীষণ প্রয়োজন। আবার বিশেষ করে সিংহ রাশির তুলনায় কিন্তু ধনুরাশির সময়টা বিশেষ খারাপ। এই সময়টা এখন সিংহ রাশি তোমার অষ্টমটা হচ্ছে না সিংহ রাশি এই ধনুরাশি হচ্ছে, কিন্তু দেখো ধনুরাশি কিন্তু কিছুদিন আগেই 7.5 প্রভাব পেরোলো। 7.5 পেরোলেই ধাইয়া কিন্তু ঢুকবে। এই যে বৃশ্চিক রাশি এখন নিশ্চিন্তে রয়েছে, আমার 7.5 পেরিয়ে গেছে, বা বৃশ্চিক রাশি বলছি, মকর রাশির অনেক দিনের ক্রাইসিস পিরিয়ড ছিল, কিন্তু মকর রাশির আবার এই ধনু ছাড়বে আর মকরে ঢুকবে। সেখানে মকরকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। সুইসাইড টেন্ডেন্সি চলে আসে, যেটা আমার বলা হলো না, আমি নেগেটিভ থটস বলছিলাম। কিছুতেই আপনি বিফল হতে 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 মনে হবে কি দূর, আমি এই জীবনটা রেখে কী করবো, মরে যাই। আপনি সুইসাইড অ্যাটেম্পটও করবেন, কিন্তু আপনি মারা যাবেন না। 7.5 খেলা হচ্ছে এটাই। সুতরাং যখনই দেখছেন মানসিক দিক থেকে নেগেটিভ থটস আসছে, যখন দেখছেন আপনার অর্থের ক্রাইসিস হচ্ছে, ব্যবসার অবনতি হচ্ছে, সন্তান অমনোযোগিতা হচ্ছে, পড়াশোনায় রেজাল্ট করতে পারছে না, ডিটোরিয়েট করছে, সেই সময় আপনি যেমন নিজের প্রেডিকশান করাবেন, বাড়ির যে মানুষটি আরও বেশি ভুক্তভোগী হচ্ছে আপনার 7.5 বা ধাইয়ার কারণে, তারও একটা প্রেডিকশান করান। সঠিক সময় প্রতিকার করাতে পারলে এগুলোর প্রতিকার রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু প্রতিকারের পাশাপাশি কিছু কিছু নিয়মাবলী অবলম্বন করতে হয়। আমি আসছি, এটা নিয়ে কেউ আছেন মনে হয় না? হ্যাঁ, বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। আমি বীরভূমের নলহাটি থেকে বলছি। একটু জোরে হবে আওয়াজটা। নলহাটি, শুনলাম। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইছিলাম। নাম ছেলের? ছেলের নাম দীপক দাস। ডেট অফ বার্থ বলুন। 25শে ডিসেম্বর 1996। সময়? আর সময় দুপুর 2:05। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি কলকাতার মেয়ে? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, বুধবার জন্মবার ছিল, তাই তো? হ্যাঁ। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, জানা ছিল? হ্যাঁ, জানি, এটা জানি। বুধ বক্রী অবস্থায় রয়েছে, আর বাকি গ্রহগুলো ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, আমি এটা বলি, প্রথমত আমি এডুকেশনের জায়গাতে আসি। আপনার ছেলের পড়াশোনার জায়গাটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওর সায়েন্সের চার্ট, এবং সায়েন্সের দিক থেকে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টের ওপরে যদি ও পড়াশোনা করে, তাহলে একটা পড়াশোনা বা উচ্চশিক্ষার জায়গা রয়েছে। কিন্তু যে জায়গাটা ওর সমস্যা, যেহেতু দশমপতি একাদশপতি শনি ওর দ্বাদশ স্থানে কেতুযুক্ত হয়ে শাপিত দোষ সৃষ্টি করেছে, এটার কারণে ওর কিন্তু স্থায়ী চাকরি হবে না, চাকরিটা টিকবে না। চাকরির ক্ষেত্রে ওর ভীষণ পরিমাণে মন উঠে যাবে। কোনো একটা সময় গিয়ে ওর মনে হবে না আমি চাকরি ছেড়ে দিই, ব্যবসায় যুক্ত হই, মানে কারোর অধীনে চাকরি করাটা ওর ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব রয়েছে। আর যদিও ব্যবসায় যায়, সেক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে থাকার জন্য ব্যবসার জায়গাটাও খারাপ। মেন কথা হচ্ছে এই চার্টের মধ্যে এডুকেশনে কোনো ডিস্টার্ব নেই, যে ক্ষেত্রে আপনাকে কোনো রেমেডি করার প্রয়োজন নেই, বাট ওর সোর্স অফ ইনকামটা মারাত্মকভাবে ডিস্টার্ব, বিয়ের জায়গাটা মারাত্মকভাবে ডিস্টার্ব, শত্রুতার জায়গাটা মারাত্মকভাবে ডিস্টার্ব, এগুলো রেমেডি করা প্রয়োজন। শুনবো? হ্যাঁ, ও ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরি করছে, কিন্তু সেরকম ভাবে স্যাটিসফ্যাকশন নাই চাকরিতে। উনি সেটাই বললেন। আর হ্যাঁ, বিজনেস করতে চাইছে, মানে এখন একটা খুলেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু করে উঠতেও পারেনি। কি খুলেছে? ওই বিজনেস, একটা কনসালটেন্সি বিজনেস আর কি, অনলাইনে। কি ধরনের কনসালটেন্সি? কি নিয়ে কনসাল্ট করে ও? ওই তো অটোমেশন। অটোমেশন মানে আমি বুঝলাম না। ও তো সফটওয়্যারে আছে আপনি বললেন। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তাহলে অটোমেশন মানে কি? গাড়ি টাড়ি নাকি? আমি না, গাড়ি টাড়ি না, আমি ঠিক করতে পারবো না। এখন তো আধুনিক যেসব, মানে একটা, যাই হোক, খুব ভালো। আপনি হয়তো অতটা এক্সপ্লেন করতে পারছেন না, তবে একটা জিনিস বলি, যে আপনার ছেলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করলো, এর মাঝখানে কোনো বছর নষ্ট হয়েছিল, ইয়ার লস বা ইয়ার গ্যাপ ছিল? না, বছর নষ্ট হয়নি। তার মানে আমি কিন্তু একটা কথা বললাম, যে এডুকেশন ডিস্টার্ব। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে ওনার কিন্তু এডুকেশনে কোনো সমস্যা না। আর দেখো, সাবজেক্ট তো ঠিকঠাক চুজ করেছে। আপনার ছেলে যখন পড়াশোনা করেছে, আপনাকে পড়াশোনা নিয়ে তো ভাবতে হয়নি কোনোদিনও। না না। কিন্তু আপনি বলছেন চাকরি করে, চাকরিটা মনের মতো নয়, ব্যবসা শুরু করেছে, কিন্তু সেটাও খুব একটা এগোচ্ছে না, তাই তো?
হ্যাঁ সেটাই। 96 মানে ওর এখন 29 প্লাস চলছে, এই ডিসেম্বর আসলে ওর 30 বছর বয়স হবে। একদম একদম তো দেখুন কেরিয়ারটাই তৈরি হয়নি, পড়াশুনো আছে কিন্তু অর্থ রোজগারের জায়গাটা প্রপার না, ভীষণভাবে দুদিক থেকে দেখো, চাকরির জায়গাও খারাপ, ব্যবসার জায়গাও খারাপ, বিয়ের জায়গাও খারাপ। বিয়েও দেননি নিশ্চয়ই আপনি এখনো? না বিয়ে এখন হ্যাঁ, হয়নি। বিয়ে এবারে মানে বিয়ে ভালো হবে না। বিয়ে ভালো হবে না, মাঙ্গলিকও রয়েছে রাশিগত, অনেকগুলো উনি সমস্যা বললেন আপনার। বিয়ে ভালো হবে না, কারণটা কি? বিয়ে ভালো হবে না আপনার কেন মনে হচ্ছে? না আমি জিজ্ঞাসা করছি যে বিয়ে ভালো হবে না নাকি। না, হবে না, হবে না, ভালো বিয়ে হবে না। আপনি না ছেলের ব্যাপারটা একটু যোগাযোগ করুন। আপনি ইমিডিয়েটলি, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে, সপ্তমপতি অষ্টমে, শনিকেতু শাপিত দোষ, মঙ্গল রাহু অঙ্গারক দোষ, রাশিগত মাঙ্গলিক, ধননাশ যোগ, এতগুলো দোষ নিয়ে আপনার ছেলে 30 বছর বয়স পার করলো। এবারে ঘটনাটা হলো কি, অলরেডি আমি বললাম যে এডুকেশনে কোনো রেমেডির প্রয়োজন ছিল না, এই জন্য আপনার মনেও হয়নি যে আপনি দেখাবেন, কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে ভীষণ সচেতন হওয়া দরকার। কারণ যদি সচেতন না হন, ওর বয়সের 46 বছর, মানে আরও 16টা বছর ওকে স্ট্রাগল করতে হবে, না পাবে ভালো চাকরি, না হবে ভালো ব্যবসা, তারপর 46 বছর বয়সের পর কি করবে? কিছুই করতে পারবে না। সুতরাং ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করুন। ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, ধন্যবাদ আপনাকে, আগামী 16 তারিখ 16ই জুন রামপুরহাটে চেম্বার একদম, রয়েছে। একদম, ওনার বাড়ি থেকে একদম সামনে। নলহাটি থেকে রামপুরহাট একটুখানি, একদম। ওই জন্যই বললাম 16ই জুনের জন্য আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট করুন, যে টেলিফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন। চেম্বারগুলো আমি একটুখানি জানিয়ে দিই। আগামীকালই সিউড়িতে চেম্বার রয়েছে। সিউড়ি রয়েছে 24 তারিখ, 25 তারিখ আলিপুরদুয়ার, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ অন্ডাল, 30 তারিখ হাওড়াতে চেম্বার। পরবর্তী 13ই জুন চেম্বার রয়েছে হাজরা, 14ই জুন বর্ধমান, 15ই জুন দুর্গাপুর, 16ই জুন রামপুরহাট, 17ই জুন রয়েছে বালুরঘাট এবং তার সঙ্গে সঙ্গে 18ই জুন আসানসোল, 19শে জুন ব্যারাকপুর, 24শে জুন গুয়াহাটি, তার পরবর্তী হচ্ছে 29শে জুন হবে, তাই তো? কোনটা? 29শে জুন বাঁকুড়া, 29শে জুন বাঁকুড়া এবং 20 জুলাই হচ্ছে আগরতলা। জুলাই মাসের 20 তারিখে হচ্ছে আগরতলায় চেম্বার। ডিটেলস জানার জন্য যে ফোন নাম্বারগুলো যাচ্ছে 9932337820, 8798356920 এবং 83, তাই তো 8900394947, 9851815653, 4খানা ফোন নাম্বার, 4টেই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। যদি একটা বিজি পান পরেরটা বিজি পেলে তারপরেরটা অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন সময় পেরিয়ে গেলে, এবার যদি এই মা 46 বছর পরে গিয়ে বলেন ছেলের বয়স যখন 46 হবে এবার ও কী করবে, তখন কিন্তু স্কোপ নেই। না, এখন কিন্তু স্কোপ আছে, একদমই আছে। এবং দেখো, ছেলেটি বলছে যে ব্যবসা করার জন্য, চাকরি করছে, স্যাটিসফাইড নয়, পাশাপাশিও ব্যবসা শুরু করেছে, ব্যবসার সাবজেক্টটাও ঠিকঠাক চুজ করেছে। কারণ হচ্ছে এই যে ও তোমার কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট, ঠিক আছে, বা টেকনিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টের উপরে যদি ও ব্যবসা করে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে যদি ও ব্যবসা করে, ওর ব্যবসা চলবে। সেখানে দাঁড়িয়ে ওর ব্যবসাটা করছে, কিন্তু একটা সমস্যা যেটা হলো সেটা হলো যে আমি বললাম যে চাকরিও টিকবে না, ব্যবসাও টিকবে না। সেক্ষেত্রে আপনার রেমেডিটা করা দরকার। ব্যবসার সাবজেক্ট, এডুকেশনের সাবজেক্ট ঠিকঠাক থাকলেও একটা সময় গিয়ে আমরা সবসময় দেখেছি ক্লাসের ফার্স্ট বয়, সে কিন্তু যখন টিউশন পড়াচ্ছে তার কাছে কোনো বাচ্চাই মানুষ হচ্ছে না, কিন্তু ক্লাসের হয়তো একদম 3rd বেঞ্চ বা 4th বেঞ্চে পড়া কোনো ছেলে বা মেয়ে, সে টিউশন পড়ালে তার স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট হচ্ছে। কেন? কারণ পড়াবার ধরনটা অনেকের ঠিকঠাক থাকে না। সেরকম কেরিয়ার গোছানোর জায়গাটাও কিন্তু গ্রহ অনেককে সাপোর্ট করে না। সে খুব ভালো স্টুডেন্ট হতে পারে, সে খুব ভালো রেজাল্ট করতে পারে, বাট চাকরির জায়গা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে একদম জিরো। মানে অর্থ রোজগারটা হচ্ছে আসল। দেখো জীবনে কিন্তু আমাদের অর্থ হচ্ছে সিলভার টন, একদম। মানে অর্থ হাতে না থাকলে আমরা কিছুই করতে পারবো না, যে যতই এডুকেশন থাকুক। নিশ্চয়ই এডুকেশনের গুরুত্ব আছে, কিন্তু অর্থের জায়গাটা হচ্ছে সবার আগে দরকার। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি একটু আমার মেয়ের বিষয়ে জানতে চাই, ফোন করেছিলাম জন্য। নাম কি আপনার মেয়ের? মেয়ের নাম সুস্মিতা দীক্ষিত। সুস্মিতা দীক্ষিত। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি কলকাতা থেকে। কলকাতার কোন দিক থেকে? হ্যাঁ, কলকাতার কোন দিক থেকে? দক্ষিণ, উত্তর, কোথা থেকে? হ্যাঁ, বেহালা থেকে ম্যাডাম। হ্যাঁ, ওইটাকে বলবেন। কলকাতা তো আমিও কলকাতার মধ্যেই বসে আছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 29/10/2000। সময় সন্ধ্যে 6:55। কোথায় জন্ম? কলকাতা, মানে শিয়ালদা। বেশ, রবিবার ছিল?
হ্যাঁ, রবিবার ছিল। বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ আপনার মেয়ের জানা ছিল? হ্যাঁ, একটু জানা আছে। বেশ। এখানে বৃহস্পতি, শনি, বুধ তিনটি গ্রহ বক্রী অবস্থায় বসে রয়েছে। লগ্নে বৃহস্পতি, শনি বক্রী, রাহু দ্বিতীয় স্থানে, অষ্টম স্থানে কেতু। এবার একটা জিনিস আমি আপনাকে বলি, আপনার মেয়ের চার্টের মধ্যে যেহেতু লগ্নে শনি রয়েছে এবং শুক্রের ঘরে বসে রয়েছে, আপনার মেয়েও সায়েন্সের চার্ট, টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টের ওপর নিয়েও পড়াশোনা করবে। পরবর্তীকালে হায়ার এডুকেশনে যদি চায় ও ম্যানেজমেন্ট করতে পারে বা MBA করতে পারে। তবে যে জায়গাটা ভীষণ খারাপ, শুক্রচন্দ্র এক জায়গায় সপ্তম স্থানে থাকলে ম্যারেজ লাইফ ভালো হয় না, ম্যারেজ লাইফ ভালো হয় না। সেখানে কি হয়, বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সুতরাং আমি জানি না আপনার মেয়ের বিয়ে হয়েছে কিনা। বিবাহিত লাইফটা ভীষণ সেন্সিটিভলি এগোনো দরকার, বিশ্বাসটা থাকা দরকার, আর অবশ্যই বিয়ের আগে একটা জটক বিচার করানো দরকার। শুনবো আমি এবারে। আচ্ছা, হ্যাঁ, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং করেছে, করে এখন ইঞ্জিনিয়ারিং এর মানে ইলেকট্রনিক্স নিয়ে করেছে এবং ইলেকট্রনিক্স এর কোম্পানিতেই চাকরি করে। আচ্ছা, হায়ার স্টাডি কিছু করতে চাইছে? এখন তো 2 বছর হলো চাকরিতে ঢুকেছে, তো সেই জন্য এখন হায়ার স্টাডিটা করেনি। ফার্দার হায়ার স্টাডি করলে ওকে MBA করতে বলবেন। আচ্ছা, আর আরেকটা কথা আমার জিজ্ঞেস করা ছিল যে বিয়ে তো জন্য আমি চেষ্টা করছি, আপনি তো বললেন যে বাধা আছে, তো যাই হোক, আর চাকরির জন্য ব্যাপারটা হচ্ছে যে ও যেহেতু প্রাইভেটে করে, ও সরকারি চাকরি পড়াশোনা করছে, কি সরকারি চাকরি যোগ কিছু আছে? না, নেই। আচ্ছা, এবারে আপনি আমাকে বলুন যে বিয়ের যে চেষ্টাটা করছেন কিভাবে করছেন? মানে আমি এমনি কথাবার্তা বলছি আর কি, যেমন কোনো মেয়ের সাথে কারোর কোনো রিলেশন আছে? না না না, সেরকম বেশ কোনো বেশ, খুব চেনাশোনা সার্কেল থেকে বিয়ের সম্ভাবনা, অথবা আপনি যে মিডিয়ার থ্রু, মানে যে কোনো মিডিয়া, সেটা ফেসবুক মিডিয়া হতে পারে যেটা সোশ্যাল মিডিয়া আমরা বলি, অথবা আপনি এই বিভিন্ন যে পেপার বা ম্যাট্রিমোনিয়াল সাইট রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে ট্রাই করতে পারেন, বিয়ে হয়ে যাবে। তবে বিয়ের জায়গাটা খুব সেন্সিটিভলি এগোবেন, কারণ এই চারটাতে বিবাহ ভঙ্গ নেই, বাট তৃতীয় কোনো ব্যক্তির আগমন ফার্স্ট 5 ইয়ার্স, মানে আফটার ম্যারেজ ফার্স্ট 5 ইয়ার্স, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, এটা রেমেডিও করতে হবে। আপনার মেয়ের সরকারি চাকরির যোগ নেই, প্রাইভেটেই চাকরি করুক, উন্নতি করবে এবং জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য বেটার। ফার্দার যদি MBAটা করে আরও বেটার হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবে। মানে তোমার কাছে কেউ যদি ফোন করেন, তুমি এখান থেকেই তাকে একটা টোটাল মানে ব্যাপারটাকে বলে দাও। তোমার কাছে যারা আসেন, তুমি তো তাদের পুরো জীবনটাকে বলে দিতে পারো এবং পুরো স্টেপ 1 স্টেপ 2 করে। একদম একদম। তুমি দেখো, একটা জিনিস হচ্ছে, এই ভদ্রমহিলা মেয়ে একজন ইঞ্জিনিয়ার মানে কিন্তু ভীষণ, ইঞ্জিনিয়ার বলে না, এখনকার বর্তমান সময়ে ছেলেমেয়েরা ভীষণ ওই লজিকটাকে বোঝে, এবং এই লজিকটা ধরেই আমি এগোই। আমি অবশ্যই দেখো, খুব কম সময় আমরা 25 মিনিটের প্রোগ্রাম করি, একটা মানুষের সাথে কথা বললে 3 থেকে 4 মিনিট সময় পাই, তার মধ্যে যতটা বলা যায়। এখানে দাঁড়িয়ে এই মেয়েটির ক্ষেত্রে মায়ের একটা প্রশ্ন ছিল যে চেষ্টা করছে অনেকদিন ধরে সরকারি চাকরি পাবে কিনা। চার্টে তো রবি ভীষণ নিচস্ত, রবি ডাউন থাকলে সরকারি চাকরির জন্য রবিটাকে পাওয়ার হতে হয়। এবার আপনি ভাববেন রবি তো স্যার বললেন ডাউন, তাহলে একটা চুনি পড়িয়ে দিই, আদৌ কি আপনার মেয়ের শ্যুট করবে? কারণ সব কিছু ক্রিয়ারই তো বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এইটা আলোচনা করতে হলে চেম্বারে আসতে হবে। চেম্বারে শুধুমাত্র কিন্তু যে হ্যাঁ এইভাবেই আমি বলি, এইভাবেই প্রেডিকশান করি চেম্বারে, তবে তার সাথে রেমেডিটা থাকে, সঠিক সময় রেমেডি। আপনি আসছেন, আপনার সন্তানের হয়তো 12 বছর, 13 বছর, 15 বছর বয়স, তখন নিশ্চয়ই বিয়ের রেমেডিটা আপনি নেবেন না, তখন এডুকেশন এবং কেরিয়ারের রেমেডি নিতে হবে। তো আমরা ঢাইয়া নিয়ে কথা বলছিলাম, একদম। তো ঢাইয়ার সুফল কি রয়েছে? সুফল দেখো, সব সময় হচ্ছে সুফলটাকে তৈরি করতে হয়, কুফল তো অটোমেটিক্যালি আমি নিয়েই বললেই তো কুফল। একদমই তাই। এবারে আরেকটা পজিটিভ দিক বলি, দেখা গেল যে যার সন্তান হচ্ছে, সেই সন্তান হওয়ার সময় যদি সেই রাশির ওপরে ঢাইয়া বা সাড়ে সাতি এফেক্ট চলে, তাহলে সেই সন্তানের ভবিষ্যতে গিয়ে সাড়ে সাতি বা ঢাইয়ার কোনো নেগেটিভ এফেক্ট পায় না। এটা খুব পজিটিভ, এটা অনেকে জানতেন না। দেখা গেল যে বর্তমান সময়ে কোনো সন্তান জন্মাচ্ছে, তার হয়তো সিংহ রাশি বা ধনুরাশি, বা দেখা যাচ্ছে যে মেষ রাশি, কুম্ভ রাশি, অথবা তোমার মীন রাশি, এরা কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব পাবে না ভবিষ্যতে। মানে জন্ম নবজাতকের যদি সেই রাশি হয়, মা বাবার নয়, মা বাবার না, নবজাতকের যদি হয়, এবং একটা মানুষের কোথাও একটি বাচ্চা জন্মানো, তার মেষ রাশি, সে তার সাড়ে সাথে নিয়েই জন্মাচ্ছে, হ্যাঁ, শনি সহায় হয়ে গেল তার কাছে, একটা আশীর্বাদ রূপে। মানে ইন ফিউচার যখন তার ঘুরে আবার সাড়ে সাথে আসবে, 30 বছর পর পর আসে, একটা সুস্থ স্বাভাবিক জীবনে 3 বার পায়, ও কিন্তু আর পাবে না। মানে ওর আসবে, সাড়ে সাতিও আসবে, বাট কুপ্রভাবটা পাবে না।
এবারে আপনি সুফলটাকে কিভাবে তৈরি করবেন? সুফলটা তৈরি করার জন্য সব থেকে আগে দরকার 7:30 সময় অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে তার রেমেডি নেওয়া, কিন্তু ঘরোয়া প্রসেস হচ্ছে তোমাকে ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, মানে এটা আমার প্রশ্নও ছিল তোমার কাছে যে বাড়িতে বসে আমাদের উপায়টা কি? হ্যাঁ, উপায় আছে, কিছু কিছু উপায় রয়েছে। রেমেডি করে উঠতে পারেন না বা যোগাযোগ করতে পারেন না, পৌঁছতে পারেন না, তাদের জন্য আমি বলছি যে আপনি ঘরে বসে ধৈর্যশীল হন। আপনার হয়তো অর্থের ক্রাইসিস চলছে, ক্রাইসিস আরও চলবে, আপনি জেনে নিন, এটা মাথায় একদম ঢুকিয়ে নিন। এর মধ্যে থেকে চালাবার জন্য শনি কিন্তু আপনাকে সহায় দেবে, আপনাকে ভিখারি বানিয়ে দেবে না। আবার তার সাথে হচ্ছে ভীষণ তোমাকে অনেস্ট হতে হবে। তোমার নিজের মানে শনি হচ্ছে কর্মফলদাতা। আমি বারবার বলি, প্রত্যেকটা এপিসোডে বলি, আমার যেমন নিজের কর্ম সেভাবে আমি ফল পাবো। যদি আপনার কর্ম সুকর্ম থাকে সুফল পাবেন, যদি কুকর্ম থাকে তাহলে কুফল পাবেন। সুতরাং কর্মটাকে ভীষণ অনেস্টলি এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান সময়ে একটা স্টুডেন্ট যে হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা কম্পিটিটিভ এক্সামের কোনো স্টুডেন্ট, তার সাথে সাথেই চলছে, তার কর্ম কি বর্তমান এডুকেশন, তাই পড়ায় ফোকাস রাখতে হবে। কেউ চাকরি করছো বা ব্যবসা করছো, তার বয়স হয়তো 30 থেকে 40-এর মাঝখানে, তার বর্তমান কর্ম কি? সেই চাকরির প্রতি, প্রাইভেট ফার্মে রয়েছো কিন্তু তোমার মালিককে তুমি গাল দিতে পারবে না, তোমার কাজকে তুমি কখনোই ইগনোর করতে পারবে না, একদম বেশি ফোকাসড হতে হবে, একদম ফোকাসড হতে হবে, ভালোবাসতে হবে কাজটাকে। ব্যবসা করছো বা কারোর আন্ডারে ব্যবসায় তুমি যুক্ত হয়েছো, তার প্রতি তোমাকে ভরসা রাখতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাকে ভালোবাসতে হবে, সেই ব্যবসাটাকে, কারণ ওটাই তোমার লক্ষ্মী। আবার কারোর হয়তো 60 থেকে 70 বছর বা 80 বছর বয়সে 7:30 আসছে বা ধাইয়া আসছে, তার কি প্রভাব দেবে? তার প্রথম প্রভাব আমি আগের দিনে একটা এপিসোডে তোমার সাথে বসেই বলেছিলাম, 3টে প্রভাব দেবে। ফার্স্ট, অর্থনৈতিক ক্রাইসিস, 2 নম্বর হচ্ছে হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, আর 3 নম্বর হচ্ছে সম্পর্ক নষ্ট। এই সময়টাতে আফটার রিটায়ারমেন্ট মানুষ কি চায়? সম্পর্কগুলোকে ধরতে। দেখা গেল যে অনেকেই, মানে আমার বাবা যেমন কর্মসূত্রে আমরা অন্ডালে থাকি, বাবার কর্মসূত্রে আমাদের বাড়ি হালিশহর, সেখানে আফটার রিটায়ারমেন্ট বাবার ইচ্ছে হলো আমি হালিশহরে ফিরে আসি, এটা কিন্তু হয়। সে তার 18 বছর বয়স থেকে সে চাকরি করছেন, অতগুলো বয়স তিনি চাকরি করলেন, 40 বা 42 বছর বয়স পর্যন্ত তিনি চাকরি করলেন, অন্ডালে থাকলেন, তার কেন মনে হবে আফটার 42 ইয়ার্স তিনি আবার হালিশহর ফিরে আসুন? আফটার রিটায়ারমেন্ট এটা অনেক মানুষের ইচ্ছে হয়, সম্পর্কগুলোকে আঁকড়ে ধরবো, এবং সেই সম্পর্কগুলোতেই আঘাত পাবেন ডিউ টু 7:30, ডিউ টু ধাইয়া, এবং নিজের সন্তানের সাথেও সম্পর্ক নষ্ট হতে পারে। আর সব থেকে পজিটিভ জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই সময় সম্পর্ক যদি নষ্ট হয় সেগুলো আর ফিরে পাওয়া যায় না, সেগুলো একেবারেই চিরতরেই চলে যায়। মানুষ চিনতে পারবেন, 7:30 ধাইয়া আপনাকে মানুষ চিনতে শেখায়। অ্যাকচুয়াল কে আপনার বন্ধু, সে আপনার শ্মশান বন্ধু না সে আপনার সুখের বন্ধু, এটা আপনি বুঝতে পারবেন। এই সময়টাতে নিজেকে যতটা অনেস্ট থাকতে পারবেন, নিজেকে যতটা ধৈর্যশীল রাখতে পারবেন, যতটা নিজের মধ্যে ধৈর্য রাখতে পারবেন, ততটা আপনি সুফল পাবেন। কারণ লাস্ট 2.5 বছরটা ওয়েট করে রয়েছে 7:30 ফেজে, যে আপনাকে ভালো দেবে, আর ভালোটা দেয় না, ভালোটা পেতে হয়। একদমই তাই, ভালোটা নিজেকে তৈরি করে নিতে হবে ভালো জায়গাটা। সেই ঈশ্বর কি সবসময় আমাদেরকে বুঝিয়ে দেন যে তুমি ওই রাস্তায় গেলে ভালোটা পাবে, এবং এখানেই মনে হয় একজন অ্যাস্ট্রোলজারের কৃতিত্ব যে সে কিভাবে রাস্তাটা দেখিয়ে দেবে। একদমই তাই, কারণ ভুল সিদ্ধান্ত তো এই সময় ম্যাক্স টু ম্যাক্স আসে। যে কোনো বিষয়, তুমি একটা পার্টনার চুজের ক্ষেত্রেও হতে পারে, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, স্ট্রিম চুজের ক্ষেত্রে হতে পারে, আবার চাকরি চুজের ক্ষেত্রে হতে পারে। তোমার এখন মনে হলো তুমি তোমার সন্তানকে ইউক্রেনে পাঠাবে বা আমেরিকায় পাঠাবে, সে স্কোপও পাচ্ছে কিন্তু তার ভিসা হচ্ছে না। তুমি আগের দিন আমাকে একটা আলোচনা করছিলে, ঘটনাটা হচ্ছে কি, আমি তো দেখছি বিশ্বের পরিস্থিতি কি, তাহলে আমি এই সময়টাতে কেন বাচ্চাকে বাইরে পাঠাবো? জাস্ট এই যে সিদ্ধান্তগুলো আমাদের, বাবা মারা, অনেক বাবা মা আসে না, আমি দেখেছি এটা, বাচ্চাদেরকে আমি বাইরে বসিয়ে পড়াচ্ছি, বাইরে মেডিকেল করাচ্ছি, বাংলাদেশে করাচ্ছি, বা এই যে ইউক্রেনেরই কথা বললাম, সেই বাচ্চাগুলোই তো 4th ইয়ার কমপ্লিট হতে না হতে তাদের যুদ্ধ হলো এবং ফিরে আসতে হলো, এখানে এসে ফ্রেশ হিসেবে আবার 4 বছর তার জীবনে নষ্ট হয়ে গেল। এই সিদ্ধান্তগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। আজকে রাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আগামীকাল সিউড়িতে চেম্বার রয়েছে, 25 তারিখ আলিপুরদুয়ার, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ অন্ডাল, 30 তারিখ হাওড়া চেম্বার, এবং আগামী জুন মাসের 13 তারিখে আবার চেম্বার রয়েছে হাজরাতে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ জানাবো সন্দীপকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।